2018 সালে বাংলাদেশ প্রথম এই জিএনআই, তারপরে HAI অ্যান্ড EVI, এই তিনটা সূচক প্রথমবার 2018 সালে বাংলাদেশ মিট করতে পারে। এই 24শে নভেম্বর হচ্ছে এইটাকে মূল্যায়ন করে এইটাকে বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করবে কি করবে না সেই সিদ্ধান্তটা আসলে নেওয়া হবে। এলডিসি থেকে উত্তরণ হলে কি লাভ কিংবা কি ঝুঁকি, কি লস? আসলে রাষ্ট্রের জনগণ যতদিন না বুঝবে যে এইটার এই সামষ্টিক উন্নয়নের আফটার ইফেক্টটা কি, এই যে তিনটা সূচকের উন্নয়নের আফটার ইফেক্টটা কি, ততদিন একটা দেশ মানে এলডিসি থেকে উন্নয়নশীল থেকে উন্নত দেশে যাবে না। চলতি বছর অর্থাৎ এই 2026 সালের 24শে নভেম্বরেই বাংলাদেশ এলডিসি লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে উত্তরণের কথা রয়েছে। যদি এই উত্তরণটি বাংলাদেশের ঘটে তাহলে বাংলাদেশকে একটি নতুন দুনিয়ায় প্রবেশ করতে হবে এবং বিশেষ করে আইসিটি খাতে এই চ্যালেঞ্জটাকে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে সেটি আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাতে সময় খুব কম। এর মধ্যেই নিঃসন্দেহে বাংলাদেশ সরকার অনেকগুলো প্রস্তুতি নিয়ে রেখেছে, কোথাও যদি ঘাটতি থাকে সেটি আমরা চেষ্টা করব আজকের আলোচনায় খুঁজে বের করে সেই বিষয়ে পরামর্শ দেওয়ার। দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের এই আলোচনায়, বিশেষ করে যারা এলডিসি এবং আইসিটি খাতের বিশেষজ্ঞ কিংবা যারা এই বিষয়ে সম্যক ধারণা রাখেন, তারাও সরাসরি অংশ নিতে পারবেন। আমাদের স্ক্রিনে আমরা যে টেলিফোন নাম্বারটি দেখাচ্ছি, এই টেলিফোনে আপনারা টেলিফোন করতে পারবেন। একই সঙ্গে আমাদের TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে আপনারা কমেন্টস করতে পারবেন। রকিব আহমেদ, একটু দর্শকদেরকে ধারণা দেওয়ার জন্য, সেটি হলো এলডিসি কি, এটি কেন গুরুত্বপূর্ণ, এটি কিভাবে উত্তরণ ঘটবে, সেগুলো একটু যদি আমরা আলোচনা করে নিই, তারপর সামনের দিকে এগোতে সুবিধা হবে। ধন্যবাদ জুয়েল ভাই। TVN24 এর দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে TVN এর মাধ্যমে আবার আপনাদের সামনে আমি আসছি এই জন্য। ফাইন। এলডিসি আসলে মজার বিষয়টা হলো যে লিস্ট ডেভেলপিং কান্ট্রি কি, তাহলে এর পেছনে কি আছে, সামনে কি আছে? এটা তো একটা সূচক, এটা ইউনাইটেড নেশনসের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিস নামে একটা উইং, যার মাধ্যমে বিশ্বের যতগুলি দেশ আছে সবগুলি দেশের একটা সূচক নির্ধারণ করা হয়। সেই সূচকের দ্বিতীয় ধাপ হলো, ইনফ্যাক্ট এটাকে প্রথম ধাপও বলা যায়। যদি আমি বলি যে আন্ডার ডেভেলপ কান্ট্রি, বলে তো আসলে কিছু হয় না, এটা বলা যায় না, কোনো দেশকে আসলে আন্ডার ডেভেলপ বলা উচিত না। সেই হিসাবে প্রথম ধাপটা হলো লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ। এখন লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ কারা? যাদের এইটার জন্য আবার কিছুটা তিনটা মানদণ্ড তারা সেট করে দেয়। সেটাকে বলে হচ্ছে, ফার্স্ট অফ অল থাকে জিএনআই, মানে এটাকে আমরা বলছি গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, যে কত হতে হবে। এটা $1088 বা সামথিং $1090 নিচে যারা, তারা এই লিস্ট ডেভেলপিং কান্ট্রিতে থাকবে। এরপরে আসে হচ্ছে আপনার হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, আরেকটা আছে, এটা সেকেন্ড ইন্ডেক্স। এই ইন্ডেক্সের অর্থ হচ্ছে যে এখানে আপনার শিশু মৃত্যুর হার 5 বছর বয়সের কম, এইটা একটা মানদণ্ডের মধ্যে থাকতে হবে। প্লাস প্রসূতি মায়ের, মানে তাদের মাতৃমৃত্যু হার কমাতে হবে। অবকাঠামো, আপনার স্বাস্থ্য, শিক্ষা, এইগুলির উন্নয়নের একটা মানদণ্ড থাকে, সেটাকে আমরা হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স বলছি। এরপরে আসে ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্স, যেটা আপনার প্রাকৃতিক দুর্যোগের সক্ষমতা আছে কিনা, তারপরে এটা কি ধরনের প্রিপারেশন আছে, এটা ইকোনমিকটা কি সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট, যেমন এগ্রিকালচার বেজ ইকোনমি কিনা, বা এই জিনিসগুলি, এই তিনটা ইন্ডেক্সকেই বেসিক্যালি টার্গেট করা হয়। যারা এই তিনটা ইন্ডেক্স ফিল করতে পারে তাদেরকে পরবর্তী ধাপে ডেভেলপিং কান্ট্রিতে উন্নয়ন করানো হয়। তো এইটার একটা ক্রাইটেরিয়া থাকে যে লিস্ট ডেভেলপিং কান্ট্রি হিসাবে পরপর প্রতি 3 বছর পরপর একটা করে টার্ম হয়, যে প্রথম 3 বছর যদি আপনি এই তিনটা ক্রাইটেরিয়া মিট করতে পারেন, অথবা এই তিনটার যে কোনো দুইটা মিট করতে পারেন, অথবা আপনার যদি গ্রস ইনকাম অনেক বেশি হয়ে যায়, লেটস সে $2600 বেশি হয়ে যায় পার ক্যাপিটা, তখন এটা অটোমেটিক্যালি আপনি উন্নয়নশীল দেশে চলে যাবেন। কিন্তু তার আগে যেটা হচ্ছে যে আমরা ওইটাতে যাওয়ার আগে প্রথম 3 বছর হয়, এরপরে আবার 3 বছর, এটাকে বলা সাস্টেনেবল গ্রোথ যেটা আমরা বলি।
এসজিডি বলছি আমরা, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সো ওইটা বেসিক্যালি এসজিডিজির একটা সূচক প্রতিটা মানে দেশকে দেয়া হয়। তো পরপর 3 বছর যদি এটা 3-6 বছর কেউ করতে পারে, তখন তাকে পরবর্তী ধাপে ডেভেলপিং কান্ট্রি হিসাবে উন্নীত করা হয়। এখন বাংলাদেশের যদি আমি একটু ছোট্ট পেছন থেকে কথা বলি, 75 সালে 1975-71 স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধ বিধ্বস্ত দেশের এই ইকোনমি গঠনের পর 75 সালে প্রথম লিস্ট ডেভেলপিং কান্ট্রি হিসেবে বাংলাদেশকে এনলিস্টেড করা হয় 1975-এ। এর পরে প্রায় 38 বছর লেগেছে আমাদের এই 3টা ক্রাইটেরিয়া প্রথমবার মিট করতে। 2018 সালে বাংলাদেশ প্রথম এই জিএনআই, তারপরে HAI অ্যান্ড EVI, এই যে এই তিনটা সূচক প্রথমবার 2018 সালে বাংলাদেশ মিট করতে পারে। মজার ব্যাপার হচ্ছে এর পরের 3 বছর মানে 2021 সালে আবার বাংলাদেশ এই 3টা মিট করে, এবং সেখানে পার ক্যাপিটা ইনকাম অলমোস্ট $2200 উপরে চলে যায়, যেটা এখন প্রায় $2600 থেকে $2800 মধ্যে উঠানামা করছে। তো পরপর 2 বছর 2 টার্ম যখন এটা হয়ে যায়, তখন বাংলাদেশের জন্য একটা ডেট নির্ধারণ করে দেওয়া হয় যে এই গ্রোথটা, এই আপনার মুদ্রাস্ফীতি বা এই যে আমাদের যেটা এটা কতটুকু আমরা রাখতে পারছি, ধরে রাখতে পারছি কিনা, গ্রোথটা 7%, 5.7% বা এই যে এর নিচে চলে গেলে তখন আবার এটা পুরোটা সূচকে ইফেক্ট পড়ে যায়। যার ফলে কি হয় যে তখন ওই 21-এর পরে গিয়ে এরপরে আসে কোভিড। এই কোভিডের কারণে আবার তখন এই সিডিপি তখন তারা বলে যে ঠিক আছে, একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয় বাংলাদেশকে, যে 2025-এ গিয়ে আমরা 26-এ গিয়ে তখন এটাকে আবার রিনিউ করার ডেট আসে, এবং সেটা হলো এই 26-এর 24 নভেম্বর। এই 24 নভেম্বর হচ্ছে এইটাকে মূল্যায়ন করে এইটাকে বাংলাদেশকে এলডিসি থেকে উত্তোলন করবে কি করবে না সেই সিদ্ধান্তটা আসলে নেওয়া হবে। তো এইটা হলো আপনার এলডিসির বিষয়টা। কিন্তু যে বিষয়টি সবাই আমরা জানতে চাই, আপনি মানে এতক্ষণ যেটা বললেন সেটা হলো তথ্য। আমরা জানতে চাই যে এলডিসি থেকে উত্তরণ হলে কি লাভ, কিংবা কি ঝুঁকি, কি লস আসলে। এখন আমি ব্যক্তি হিসাবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার ইনকাম বাড়াতে চান না? অবশ্যই। আপনি কি আপনার সামাজিক পারিবারিক অবস্থান সুসংহত করতে চান না? স্ট্যান্ডার্ডটা কি আপনি বড় করতে চান? এটা তো মানুষের ফান্ডামেন্টাল নিড। একটা মানুষের যেমন ব্যক্তি একটা চাহিদা থাকে যে সে নিজে অর্থনৈতিক উন্নয়ন করতে চায়, সামাজিক উন্নয়ন হিসাবে নিজে সে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। একটা মানুষের প্রতিষ্ঠা শুরু হয় পরিবার থেকে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এভাবে মানুষ প্রতিষ্ঠা পায়। তো এরকম রাষ্ট্রেরও তো একটা প্রতিষ্ঠার ব্যাপার থাকে। রাষ্ট্র শিশু হয়ে জন্মে তারপরে আস্তে আস্তে সে বড় হয়। তো এই বড় হওয়াটা তো চাওয়ার কিছু নাই, এটা তো আমার রাইট। অটো মানে আমি যখন সেই স্ট্যান্ডার্ড গুলো ফুলফিল করতে পারবো তখন আমি লিস্ট ডেভেলপিং থেকে ডেভেলপিং, তারপর ডেভেলপড ইভেন হয়ে যাবে। খারাপ খোঁজার থেকে এইটার দিকে নজর দেওয়াটাই যৌক্তিক। আমি আমার স্ট্যান্ডার্ড বাড়াবো। খারাপ খুঁজবে কে? যে আমি বড় লোক হতে চাই না, কারণ আমি গরিব থাকলে আমি অনুদান পাবো। ওকে, তার মানে আমরা যারা আমেরিকার দর্শকরা আছি তাদের জন্য বিষয়টা অনেকটা এরকম যে আমার ইনকাম বেড়ে গেলে আমাকে ট্যাক্স বেশি দিতে হবে, এই ভয়ে তো আমি ইনকাম বাড়ানোটা কমাবো না, আমার ইনকামটা বাড়িয়ে আমি ট্যাক্সটাও বেশি দিবেন। এই জিনিসটাই, এটা শুধু আমেরিকান দর্শক না, যেহেতু আমি আবারও বলছি যে TBN 24 কিন্তু বাংলাদেশও দেখে। সো বাংলা চ্যানেল হিসাবে বাংলাদেশে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছে বাংলাদেশ সহ সবার জন্য TBN। সো আমি এটা বিশ্বাস করেই আজকে এই আলোচনাটা আমরা করছি, যাতে বাংলাদেশে যারা নীতি প্রণয়ন করেন তারা যাতে এইখান থেকে জুয়েল ভাই শুধু দেখেন, আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যে নীতি যারা প্রণয়ন করবেন এটা তাদের কাজ, ঠিক আছে। এখন একটা ছাত্রের সংজ্ঞা কি? সে লেখাপড়া করে, সে একটা প্রতিষ্ঠানে যাতায়াত করে, মানে একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে যায়, এটা হলো ছাত্রের সংজ্ঞা। যে ইনস্টিটিউশনাল এডুকেশনে নাই সে তাকে ছাত্র বলি না, আমরা বলি কি? তো এর মধ্যে ভালো ছাত্র থাকে, খারাপ ছাত্র থাকে। তো যে ভালো ছাত্র তাকে পড়তে বলতে হয় না, সে জানে যে পড়লে এটার আফটার ইফেক্টটা কি, সে অলরেডি জেনে গেছে।
কিন্তু যে খারাপ ছাত্র বা সে সাধারণ ছাত্র তাকে পড়তে বলতে হয়, আর সে বলে আমি পড়বো কেন। তার মানে ওই আফটার ইফেক্টটা সে বুঝে না। যতদিন না রাষ্ট্রের জনগণ, পলিসি মেকারের কথা বাদ দেন, রাষ্ট্রের জনগণ যতদিন না বুঝবে যে এইটার এই সামষ্টিক উন্নয়নের আফটার ইফেক্টটা কি, এই যে 3টা সূচকের উন্নয়নের আফটার ইফেক্টটা কি, ততদিন একটা দেশ মানে এলডিসি থেকে উন্নয়নশীল থেকে উন্নত দেশে যাবে না। দ্যাটস ফর শিওর।